হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। আমি তোমাদের আকাশ স্যার। তো আজকে ইতিহাসের পরবর্তী ক্লাস। তো আজকে আমরা প্রতিবাদী ধর্ম পর্ব, চ্যাপ্টারের নাম হলো প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। তো পিআরবি এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন করে, বিশেষ করে বৌদ্ধ ধর্ম দিয়ে এবং জৈন ধর্ম দিয়ে কোশ্চেন করে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আশা করি 1 নম্বর কনফার্ম থাকবে তোমাদের পরীক্ষায়। তো শুরু করা যাক। এই চ্যাপ্টারে মূলত আমরা এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে কারা কারা প্রচার করেছিল, কি হয়েছিল, কবে মারা গিয়েছিল, এসব পড়ব এবং এগুলোই গুরুত্বপূর্ণ। বুদ্ধদেবের জন্ম কবে হয়, তারপরে কত বছর বয়সে গৃহত্যাগ করে, কোথায় মারা যায়, এবং এই জৈনদের বিভিন্ন তীর্থঙ্কর আছে, সেই তীর্থঙ্কর প্রধানত 3টে তীর্থঙ্কর সম্বন্ধে পড়তে হয় এবং তারা কি প্রচার করে, কোথায় জন্ম, এই সম্বন্ধে আমরা জানব। তো এই যুগের 63টি প্রতিবাদী ধর্মমতে উৎপত্তি হয়। সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম আজীবক সম্প্রদায় প্রতিষ্ঠা মাস্করি পুত্র গোসল। তিনি মহাবীরের সমসাময়িক ছিলেন। যে এই প্রতিবাদী আন্দোলন, তখন আমাদের এই ভারতে এত বাজে অবস্থা ছিল যে মানে আমাদের ব্রাহ্মণরা এত অত্যাচার করত সামাজিকভাবে। তো তখন বিভিন্ন ব্যক্তিরা যে আসল ধর্ম কী তার খোঁজে বেরোয়। ফলে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এবং তৎকালীন 63টি প্রতিবাদী ধর্মের উৎপত্তি হয়। তা 63তে আমার পড়া লাগবে না, আমাদের যে গুরুত্বপূর্ণ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সেই সম্বন্ধে আমরা পড়ব। তা সে যুগে কটি কোশ্চেন আসে, কটি ধর্মমতে উৎপত্তি হয়েছিল প্রতিবাদী? 63টি, 63টি হয়েছিল। এবং প্রথম প্রতিবাদী ধর্ম আজীবক সম্প্রদায় প্রতিষ্ঠাতা মাস্করি পুত্র গোসল। আজীবক ধর্ম, প্রথম প্রতিবাদী ধর্ম হলো আজীবক ধর্ম, প্রতিষ্ঠাতাকে মাস্করি পুত্র গোসল। এটা পিআরবি কোশ্চেন করে ফেলেছে। সে কার সমসাময়িক ছিলেন? সমসাময়িক ছিলেন হলো আমাদের মহাবীরের। এবার আমাদের জৈন ধর্ম শুরু করব। জৈন ধর্মের অবতার বা তীর্থঙ্কর, আমাদের যেমন ধর্মগুরু, জৈন ধর্মে তেমন ধর্মগুরু কটা ধর্মগুরু ছিল? টোটাল 24টা ছিল। তা বলে কি 24টা পড়তে হবে? না। প্রথম কে ছিল, আর 23তম আর 24তম, অর্থাৎ শেষ। প্রথম হলো জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, এবং জৈন ধর্মের প্রবর্তক বলা হয় ঋষভদেবকে। এদের বিভিন্ন সিম্বল ছিল, সেই সিম্বল সম্বন্ধে আমার জানতে হয়। প্রথম তীর্থঙ্কর হলো ঋষভদেব, তার প্রতীক হলো ষাঁড়, প্রতীক ষাঁড়। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, প্রতীক ফনাতোলা সাপ। 24তম তীর্থঙ্কর মহাবীর, প্রতীক সিংহ। তা জৈন ধর্মের ধর্মগুরুদের কী বলা হতো তীর্থঙ্কর। টোটাল কটি তীর্থঙ্কর ছিল? 24টি। তার মধ্যে প্রথম কে ছিল? প্রথম ছিল আমাদের ঋষভদেব এবং শেষ মহাবীর। আর 23তম পার্শ্বনাথ। এটাই আমাদের কোশ্চেন আসে, পরবর্তীতে ডিটেলসে আমরা জানি। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে প্রকৃত প্রবর্তক বলা হয়। তো বোঝা গেল। 24তম তীর্থঙ্কর তথা শেষ তীর্থঙ্কর হলেন বর্ধমান মহাবীর, প্রধান প্রবর্তক। বর্ধমানের মহাবীরকে প্রধান প্রবর্তক বলা হয়। জৈন ধর্মের অবতার বা মহাপুরুষকে তীর্থঙ্কর বলে। তীর্থঙ্কর শব্দের অর্থ কী? মুক্তির পথদাতা বা জৈন ধর্মগুরু। এবার আমরা যেটা 24তম তীর্থঙ্কর বর্ধমানের মহাবীর, এই মহাবীরদের কোশ্চেন করে জন্ম কোথায়, আসলে মহাবীরটাই মেন এর মধ্যে। তো মহাবীর সম্পর্কে যাবতীয় তথ্য আমরা দেখি। মহাবীরের জন্ম বৈশালী জেলার কুণ্ড গ্রামে। কত সালে? 540 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের জন্ম কোথায়? বৈশালী জেলার কুণ্ড গ্রামে। কুণ্ড গ্রামের কোশ্চেনে থাকবে। মহাবীরের পিতৃগত নাম বর্ধমান, মায়ের নাম ত্রিশলা, স্ত্রীর নাম কি? যশোদা। আর গৌতম বুদ্ধের স্ত্রীর নাম আমরা পড়বো যশোধারা। কোশ্চেন দেওয়া থাকে যশোদা আর যশোধারা, এর মধ্যে কনফিউশন আসে, তা কনফিউশন রাখবা না মনে। মহাবীরের স্ত্রীর নাম যশোদা আর গৌতম বুদ্ধের স্ত্রীর নাম যশোধারা। কন্যা প্রিয়দর্শনা অথবা অনজ্জা। তার মেয়ের নাম কি? প্রিয়দর্শনা বা অনজ্জা। পিতা সিদ্ধার্থ, গুরুর নাম কি? গোসল। প্রথম শিষ্য জামিলি, তার জামাতা ছিল জামিলি। ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি গ্রন্থ। তার জৈনদের আদি গ্রন্থ বা জৈনদের মূল গ্রন্থ কি? কল্পসূত্র। কে রচনা করে? ভদ্রবাহু। তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং 42 বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেন। তিনি প্রথমে 6 বছর আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোসলের সঙ্গে ঘুরে বেড়ান জাম্বিকা গ্রামে। এবার পরপর ইম্পর্টেন্ট। কোন গ্রাম? জাম্বিকা গ্রামে। কোন নদী? ঋজুবালিকা নদীর তীরে, শাল গাছের তলায়,
কঠোর তপস্যার পর গৃহত্যাগের 13 বছর পর দিব্যজ্ঞান বা কৈবল্য এনলাইটমেন্ট অর্থাৎ দিব্যজ্ঞান লাভ করেন এবং এরপরে তিনি মহাবীর অর্থাৎ শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত হন। তা মহাবীরের নাম কেন মহাবীর হলো জানা গেল, শ্রেষ্ঠ বীর মহাবীর মানে। তাহলে কোন গ্রাম? জাম্বিকা গ্রাম। কোন নদী? ঋজুবালিকা নদী। কোন গাছ? শাল গাছ। তপস্যা করে 13 বছর পর, তপস্যা করার পর তিনি এনলাইটমেন্ট লাভ করেন। পরবর্তীতে এবার মারা যান কোথায়? বিহারের পাবা নামক স্থানে 72 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তাহলে মারা যান বিহারের পাবা নগরীতে। পঞ্চমহাব্রত, জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো পঞ্চমহাব্রত। কী কী সেগুলো? অহিংসা, এটা আসে না মনে রাখ, পঞ্চমহাব্রতটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। কিন্তু এর মধ্যে কি 5টি জিনিস সেটা পরীক্ষা আসে না, তাও দেখে নাও আমি লিখে দিয়েছি। অহিংসা, সত্যবাদিতা, অচর্য, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য। প্রথম 4টি নীতিকে একত্রে চতুর্যম বলা হয়। এই চতুর্যম প্রচলন করে পার্শ্বনাথ, আর লাস্টের যেটা ব্রহ্মচর্য সেটা আমাদের মহাবীর যুক্ত করে। জৈন ধর্মের আবার ত্রিরত্ন আছে, পঞ্চমহাব্রত এবং ত্রিরত্ন কোন ধর্মের সাথে সংযুক্ত? জৈন ধর্মের সাথে সংযুক্ত। এইভাবে কোশ্চেন আসবে। তো ত্রিরত্ন আমরা কি দেখে নিই? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। প্রথম জৈন সম্মেলন, এবার জৈন আমাদের বৌদ্ধ সম্মেলন টোটাল 4টি হবে এবং জৈন 2টি। জৈন 2টি আমরা পড়ে নিই, দুটোই গুরুত্বপূর্ণ, আর 4টি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম জৈন সম্মেলন কোথায় হয়, কার আমলে হয় এবং কখন হয়? 300 BC-তে হয়, স্থূলভদ্র নেতৃত্বে হয়, পাটলিপুত্র হয়েছিল। এতে বৈশিষ্ট্য কি? দ্বাদশ সংঘ প্রাকৃত ভাষায় লেখা হয়। তাহলে প্রথম জৈন সম্মেলন হয় দ্বাদশ সংঘ, যেটি জৈন ধর্মের প্রধান গুরুত্বপূর্ণ বই, সেটি রচনা করা হয়। জৈনদের ধর্মগ্রন্থ প্রাকৃত ভাষায় বা আদগামী ভাষায় লেখা হতো। বারবার পরীক্ষা আসে, জৈনদের যে গ্রন্থ সেটা কি ভাষায়? সেটা প্রাকৃত ভাষায়। বৌদ্ধদের কী ভাষায় লেখা হতো পরে আসবো, কিন্তু এখন জানা থাকলে তোমরা কমেন্ট করো। দ্বিতীয় জৈন সম্মেলন 512 AD-তে গুজরাটের বল্লভীতে হয়েছিল। কোথায় হয়েছিল? গুজরাটের বল্লভীতে। ব্যাস এটুখানি গুরুত্বপূর্ণ। এখানে শ্বেতাম্বর এবং দিগম্বর নামে 2টি ভাগে ভাগ হয়ে যায়। তেমন এই জৈন ধর্মে 2টি ভাগ হয়ে যায়, শ্বেতাম্বর, দিগম্বর। ভদ্রবাহু রচিত শাস্ত্রগ্রন্থ হলো কল্পসূত্র। কল্পসূত্র কার রচনা? ভদ্রবাহুর। জৈনদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? পরীক্ষা এসেছে PRB-র পূর্ব। দ্বাদশ অঙ্গ জৈনদের প্রধান ধর্মগ্রন্থ এবং জৈন ধর্মগ্রন্থগুলি প্রাকৃত ভাষায় লেখা হয়। আগেও বলেছি, এই কোশ্চেনে বারবার করে যে জৈন ধর্মগ্রন্থগুলি কী ভাষায় রচনা করা হয়, যে লেখাটা হয় সেটা প্রাকৃত ভাষায়, আর বৌদ্ধ ধর্মগ্রন্থই বলে দিচ্ছি আমি, সেটা পালি ভাষায়। জৈন ধর্ম প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল। জৈন ধর্ম যারা পালন করে তাদের দেখবা তারা মুখে সবসময় মাস্ক পরে থাকে, যাতে মুখে বিভিন্ন ব্যাকটেরিয়া ঢুকে তাদের যেন মৃত্যু না হয়, তার জন্য মাস্ক পরে থাকে। ভাবা যায়? জৈন ধর্মে প্রাণী হত্যা একেবারে নিষিদ্ধ হয়ে পড়ে, নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। ফলে যারা খেটে খাওয়া মানুষ, যেমন কৃষক, তারা এইসব মানতে পারতো না, কারণ কথিত আছে যে কৃষকরা মাটিতে হাল চালাতে পারতো না। কেন? হাল চালালে কেঁচো মারা যাবে, সেজন্য। ফলে অনেক লিমিটেশন আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে জৈন ধর্মে প্রাণী হত্যা একেবারে নিষিদ্ধ। এবার জৈন ধর্ম যেটুখানি গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন আসে, যতখানি পুলিশের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি পড়ালাম। এর পরবর্তীতে হলো বৌদ্ধ ধর্ম, খুবই গুরুত্বপূর্ণ। একটা কোশ্চেন বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম দিয়ে আসবেই, আমি বলে রাখলাম। বৌদ্ধ ধর্ম মানে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ পড়লেই আমাদের বৌদ্ধ ধর্ম কমপ্লিট হয়ে যাবে। গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। কোশ্চেন এসেছে, গৌতম বুদ্ধ জন্মস্থানের নাম কি? লুম্বিনী গ্রাম। কত সালে? 563, 566 খ্রিস্টপূর্বাব্দে। দুটোর মধ্যে একটা হবে, তার মধ্যে 563টা বেশি গুরুত্বপূর্ণ। তিনি সাক্ষ্যমুনি নামেও পরিচিত ছিলেন। তা গৌতম বুদ্ধ আরেক নাম সাক্ষ্যমুনি। পিতা শুদ্ধোধন, মাতা মহামায়া। তিনি তার মাসি গৌতমী কর্তৃক পালিত হয়েছিল বলে তার নাম গৌতম। গৌতম বুদ্ধের নাম গৌতম কেন? তিনি তার মাসি গৌতমীর কাছে পালিত হয়েছিল এবং তার নাম গৌতম। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ এবং তথাগত। তার স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধরা। মহাবীরের বইয়ের নাম যশোদা, গৌতম বুদ্ধের বইয়ের নাম যশোধারা। কোশ্চেন এসেছে, আমি এমনি বারবার বলছি না, একটা জিনিস কোশ্চেন যেগুলো আসে সেগুলো 2-3বার রিপিট করি। তা তিনি মাত্র 16 বছর বয়সে বিয়ে করেন এবং 29 বছর বয়সে একটি পুত্র সন্তান হয়। সন্তানের নাম কি? রাহুল। এটা পরীক্ষা এসেছে। এবার তিনি গৃহ ত্যাগ করে। তা তিনি মনের মধ্যে কি পরিবর্তন হয়? তা কথিত আছে যে গৌতম বুদ্ধ যখন জন্মেছিল তখন পুরোহিত বলেছিল যে বড় হয়েও সন্ন্যাসী হবে। ফলস্বরূপ বাবা একমাত্র সন্তান, বাবা ছিল রাজা,
তো ভয় ছিল বাবার যে ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় তার রাজত্ব কে দেখবে, সেই জন্য গৌতম বুদ্ধকে কোনো দিন বাইরে বেরোতে দেওয়া হয়নি এবং তিনি কখনো গরিব কষ্ট জীবনের যে কষ্ট সেটা দেখেননি। যিনি যবে দেখলেন তিনি যে মানুষের বেঁচে থাকতে কত কষ্ট, তবে থেকে তিনি যে আসল জীবন কী, জীবনের উদ্দেশ্য কী তার খুঁজে বেরিয়ে পড়লেন। তা তিনি কী কী দেখেছিলেন পরপর আমরা আসছি। 29 বছর বয়সে একজন বৃদ্ধা মানুষ, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। কী কী দেখেছিলেন? একজন বৃদ্ধা মানুষ, একজন বয়স্ক মানুষকে দেখেছিলেন। তিনি ভাবলেন মানুষ বয়স হলে এরম হয়, মানুষের বয়সও হয়। তিনি অবাক হয়ে গেলেন। একজন অসুস্থ মানুষ, তিনি ভাবলেন মানুষ অসুস্থ হয়, মানুষের শরীরে রোগও আছে। দেখলেন একটি মৃতদেহ দেখলেন এবং একটি তপস্বী এক সাধককে দেখলেন। দেখে তিনি ঠিক করলেন তিনি জীবনে আসল উদ্দেশ্য কী সে খোঁজে বেরোবেন। ফলে তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। তার সাথে কে ছিল? তার রথ চালক ছিল চান্না, আর তার প্রিয় ঘোড়ার নাম কি? কণ্টক। তার এই গৃহত্যাগ যে তিনি গৃহত্যাগ করলেন, এই ঘটনাকে আমরা কি বলি? তা বলে মহাবীর নিষ্ক্রমণ। তিনি যে এই ঘর থেকে তোমার সিদ্ধি লাভের জন্য বেরোলেন, তখন এই ঘটনাকে বৌদ্ধ ধর্মে কী বলা হয়? বারবার পরীক্ষা আসে, মহাবীর নিষ্ক্রমণ। তার গুরুর নাম কী ছিল? আলারকামা। গৌতম বুদ্ধের গুরুর নাম কি? আলারকামা। তার চিকিৎসকের নাম কী ছিল? জীবক। কোশ্চেন আসে, গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম কী ছিল? জীবক। এবার তিনি কীভাবে নির্বাণ লাভ করবে সেটা বলছি। নৈরঞ্জন নদীতে স্নান করে অশ্বত্থ গাছের তলায় গভীর ধ্যানে মগ্ন হন। 35 বছর বয়সে তিনি দিব্যজ্ঞান লাভ করেন। তিনি কোন গাছের তলায় দিব্যজ্ঞান লাভ করেন? অশ্বত্থ বা পিপল গাছের তলায়। কত বছর বয়সে জ্ঞান লাভ করেন? 35 বছর বয়সে। কোন নদীর তীরে? নৈরঞ্জন নদীর তীরে। বুদ্ধগয়া এবং অশ্বত্থ গাছটি, তাহলে তিনি অশ্বত্থ গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। তিনি যেখানে জ্ঞান লাভ করেন সেটা বুদ্ধগয়া, এবং যে গাছটিতে করেন তার নাম বোধিবৃক্ষ নামে পরিচিত। স্পেলিং আছে ওটা এরর। যেখানে তিনি জ্ঞান লাভ করেন সেটা বুদ্ধগয়ায়। কোথায় জ্ঞান লাভ করেন? বুদ্ধগয়ায়। এবং যে গাছের তলায় তিনি জ্ঞান লাভ করেন সেই গাছটি অশ্বত্থ গাছ, তার নাম পরবর্তীতে হয় বোধিবৃক্ষ। তার এই দিব্যজ্ঞান পাওয়ারকে নির্বাণ লাভ বলা হয়। নির্বাণ একটা হচ্ছে মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ, মারা গেছেন। আর যেটা এনলাইটমেন্ট বা জ্ঞান লাভকে বলা হয় নির্বাণ। দুটোর মধ্যে কনফিউশন হবে না, আগেই বলে দিলাম। তা তিনি ধর্মবার প্রচার করবেন, জ্ঞান লাভ হলো। বারাণসীর কাছে সারনাথে একটি 5 জন তপস্বীকে প্রথম ধর্মপ্রচার করেন। এই ঘটনাকে বলে ধর্মচক্র প্রবর্তন। তো গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করে বুদ্ধগয়ায় এবং ধর্মপ্রচার করেন। প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? পরীক্ষা আসে সারনাথে। কজন? 5 জন শিষ্যকে। এই ঘটনাকে কি বলে? ধর্মচক্র প্রবর্তন। তার মৃত্যু হয় কোথায়? 486 খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশ গোরখপুর জেলার কুশীনগর গ্রামে। গৌতম বুদ্ধ জন্ম কোথায় হয়েছে? লুম্বিনীতে, আর মারা গেছে কুশীনগর গ্রামে। মনে রাখতে হবে এগুলো। বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। নির্বাণ লাভ জ্ঞান লাভকে বলা হয়, আর দেহত্যাগ অর্থাৎ মৃত্যুকে বলা হয় আমরা মহাপরিনির্বাণ। কত সালে? 486 BC-তে উত্তরপ্রদেশের গোরখপুর জেলা কুশীনগর গ্রামে। এগুলো সব মনে রাখতে হবে, সব গুরুত্বপূর্ণ। বৌদ্ধ ধর্মের নীতি অষ্টাঙ্গিক মার্গ ও পঞ্চশীল। অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশীল কোন ধর্মের নীতি? বৌদ্ধ ধর্মের নীতি। বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা হতো, ওটা যেমন প্রাকৃত ভাষায়। জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায়? প্রাকৃত। আর বৌদ্ধ ধর্ম আগে বলেছিলাম প্রাকৃত পালি ভাষায়। পালি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা হতো। কী কী বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ছিল? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যথা সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। তা বৌদ্ধ ধর্মগ্রন্থর নাম কি? পিটক। 3টে পিটক ছিল, এগুলো সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। পিটক শব্দের অর্থ কী? এর অর্থ বাস্কেট বা ঝুড়ি। আর কোন ভাষায় লেখা হতো? পালি ভাষায়। খুবই 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 গুরুত্বপূর্ণ, এখান থেকেই কোশ্চেন আসবে। এবার 4টে সম্মেলন হয় বুদ্ধের মৃত্যুর পর। এই 4টে সম্মেলন হয় এবং সেখানে বিভিন্ন ধর্ম সম্পর্কে বিভিন্ন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই সম্মেলন 4টি হয়। কার রাজত্বকালে হয়েছিল, কোথায় হয়েছিল এবং এর বিষয়ে কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কত সালে হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম বৌদ্ধ সম্মেলন কত সালে হয়? 483 খ্রিস্টপূর্বাব্দ। 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। কার আমলে? অজাতশত্রুর আমলে। স্থান? রাজগৃহে। এভাবে মুখস্থ রাখতে হবে। প্রথম অজাতশত্রুর আমলে কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। স্থান ছিল রাজগৃহ। দ্বিতীয় 383 থেকে 100 বছর পর 383 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় কার আমলে হয়? কালাশোক। স্থান কোথায়? বৈশালী। তৃতীয় 250 খ্রিস্টপূর্বাব্দ। শাসক অশোক। স্থান? পাটলিপুত্র।
চতুর্থ খুবই গুরুত্বপূর্ণ 78 খ্রিস্টাব্দে, এবার এডি খ্রিস্টাব্দে চলেছে কার? কনিষ্কের আমলে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়? কনিষ্কের আমলে 78 খ্রিস্টাব্দে। কোথায়? কাশ্মীরের মতান্তরে জলান্ধরে। বসুমিত্র সভাপতি ও সহ-সভাপতি ছিলেন অশ্ব ঘোষ। হিনজান এবং মহাযানের দুটি শাখায় ভাগ হয়ে যায়, বৌদ্ধ ধর্ম দুটি শাখায় ভাগ হয়ে যায়, এক হলো হিনজান, এক মহাযান। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় ছিল? এটি হয়েছিল কাশ্মীরে মতান্তরে জলান্ধরে। কত সালে? 78 খ্রিস্টাব্দে। এবং কার আমলে? কনিষ্কের। কার আমল, কি কখন বৌদ্ধ সম্মেলন হয়েছে এবং কোনটা কি হয়েছিল, কি সম্পর্কে আমি চার্টের মাধ্যমে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবা, এভাবে কিন্তু কোথাও পাবা না, আমি দিচ্ছি ফ্রিতে। বুদ্ধের পূর্ব জন্মের কাহিনীকে বলা হতো জাতক, যা পালি ভাষায় রচিত। তাহলে বুদ্ধের পূর্ব জন্মের যে কাহিনী লেখা হতো তাকে কী বলা হতো? জাতক বলা হতো। কোন ভাষায় লেখা হতো? বৌদ্ধ ধর্ম সবসময় পালি ভাষায় লেখা হয়। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে সব একসাথে দিয়ে দিচ্ছি। এই মহাবীর নিষ্ক্রমণের চিহ্ন, যে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করলো, মহাবীর নিষ্ক্রমণ, জ্ঞান লাভ করে প্রচার করলো, ধর্মচক্র প্রবর্তন, মারা গেল, মহাপরিনির্বাণ। এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ। এর বিভিন্ন সিম্বল আছে। তা মহাবীর নিষ্ক্রমণ হলো ঘোড়া। গৌতম বুদ্ধ ঘর থেকে বেরোনো, অর্থাৎ মহাবীর নিষ্ক্রমণের সিম্বল কি? ঘোড়ার ছবি। দিব্যজ্ঞান বা নির্মাণ লাভ করা হলো বুদ্ধ গাছ ছবি। ধর্মচক্র প্রবর্তনের হলো ঘোড়ার চাকা। গৌতম বুদ্ধের মৃত্যু হলো স্তূপ। গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। সব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার আমার হ্যান্ড রিটেন নোটস একসাথে যেগুলো গুরুত্বপূর্ণ এই ধর্ম সম্পর্কে দুটো আমি লিখে দিয়েছি এক জায়গায়, যাতে পড়তে সুবিধা হয়। মহাবীর 24 পাশে লেখা, মানে 24তম তীর্থঙ্কর। জন্ম বৈশালী জেলার কুণ্ডগ্রামে, 540 BC। মৃত্যু বিহারের পাবান নামক স্থানে, 468 BC। খুব সুন্দর হয়ে গেল মহাবীর শেষ। গৌতম বুদ্ধ জন্ম নেপালের কপিলাবস্তু লুম্বিনীতে, লুম্বিনী ইম্পর্টেন্ট। কত? 563 BC। মৃত্যু উত্তরপ্রদেশে গোরখপুর জেলার কুশীনগর গ্রামে, কুশীনগরটা পরীক্ষা আছে, কুশীনগর গ্রামে। কত সালে? 486 BC। একে কী বলে? মহাপরিনির্বাণ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিম্বিসার সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। গৌতম বুদ্ধের গুরু ছিলেন আলারকামা। গৌতম বুদ্ধের গুরুর নাম জিজ্ঞাসা করে আলারকামা। জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন মালিনাথ, 19তম। জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক বলা হয় মহাবীরকে, আমরা পড়েছি আগে। জৈন ধর্ম ত্রিরত্ন এবং পঞ্চমহাব্রত। আর এখানে তলায় লেখা বৌদ্ধ ধর্ম অষ্টাঙ্গিক মার্গ ও পঞ্চশীল, এগুলো কি? ধর্মনীতি। মহাবীর বিম্বিসারের সমসাময়িক ছিলেন। কোশ্চেন আছে, বিম্বিসার কার সমসাময়িক ছিলেন? মহাবীর। ইনি মহাবীর এবং বুদ্ধ দুজনেই সমসাময়িক ছিলেন। বিম্বিসারের, আমি এই কোশ্চেনটা পেয়েছিলাম যে বিম্বিসার কোন ধর্মের সমসাময়িক ছিলেন? এটি হবে বৌদ্ধ ধর্মের সমসাময়িক ছিলেন। তো আজকে আমাদের একটুখানি অল্প সময়ের মধ্যে যতখানি গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেওয়ার প্রয়োজন, পিআরবি কোশ্চেন করে যেখান থেকে, আমি আজকে উপস্থাপন করলাম তোমাদের কাছে। আশা করি তোমরা ভালো লাগছে ভিডিওগুলো পরপর পাচ্ছ এবং দেখছো মন দিয়ে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা মন দিয়ে পড়ো, এর বাইরে পিআরবি কোশ্চেন করবে না, আমি বলছি। যা যা পড়াচ্ছি এর মধ্যেই সব উঠে আসবে। তো থ্যাংক ইউ। আমার মেহনত যদি ভালো লাগে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বিশেষ করে বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা যারা বিশেষ করে কেপি মেন্স রয়েছে সামনে এবং আপকামিং যে এক্সাম রয়েছে সব কিছুতে কাজে দেবে। শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে ভিডিও লঞ্চ করলে আমার সন্ধ্যেবেলায় আমি প্রত্যেক ভিডিও দিচ্ছি, প্রোভাইড করছি সন্ধ্যেবেলায় ব্যাচের মাধ্যমে, অর্জুন সিরিজের মাধ্যমে। তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং দেখে এগুলি নোট করো। এর পিডিএফ কোথায় পাবা? আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক, মানে পিপিটি দিয়ে দিচ্ছি। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা আমার এই ভিডিও ডেসক্রিপশানে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা এবং সেখানে পিপিটি পেয়ে যাবে। দেখে দেখে সুন্দর করে খাতায় নোট করে পড়ো। এর বাইরে পিআরবি কোশ্চেন করবে না, যা পড়াচ্ছি সেটুখানি খুব গুরুত্বপূর্ণ। ফাও বেশি পড়ে লাভ নেই। তো মন দিয়ে পড়ো তোমরা, তার সাথে দৌড়াও। এবারই তোমাদের খাকি নিতে হবে।